আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের ক্লাস এখন স্টার্ট করতে যাচ্ছি। তো আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু যে কোনো একজন জানাবেন প্লিজ। দেখা যায় দেখা যায়। আর স্যার ভালো করে দেখা যায় স্যার, আপনি একটু স্ক্রিনটা স্পষ্ট করে না দেখা যায় স্যার। এখানে আমাদের এখানে সরাসরি অফিসে আছেন আমাদের এখানে আমরা 5 জনের মতো আছি অফিসে, এবং অনলাইনে বাকিরা জয়েন করছি। সো 5-6 জন। আচ্ছা, তো আমরা এখন যেটা শুরু করব। ওকে, আমরা আসলে ফরেক্স নিয়ে সবাই ট্রেড করতে চাই বা করতেছি, বা করার জন্য যেগুলো দরকার সেটা আমরা শিখতে যাচ্ছি। এটা মিউট করে দেন এখান থেকে, এটা প্রয়োজন নেই। আপনি বেরে যান, একবার বেরে যান, তো আপনার দরকার নেই। ওইটাই ভালো এটা এই মোবাইল বেশি সেটা দেন একবার। আসলে সবাই একসাথে না ঢুকলে তখন প্রবলেম হয়, পরে ওই যে বারবার এদিকে মনির ভাইয়ের ইতে আর এখানে ঢোকা প্রয়োজন নেই। আচ্ছা, তো আমরা ফরেক্স নিয়ে সবাই যারা ট্রেড করি বা ট্রেড করতে চাই, আমরা সবাই জানি যে ফরেক্সে সবাই যেটা বলে যে বড় প্রতিষ্ঠান বা বড় ফান্ড যেটা আছে ওই ফান্ডের সাথে ট্রেড করার কথা। কিন্তু আমরা যে ট্রেডিং মার্কেটে আসছি, বড় মুভমেন্টগুলো বা বড় ফান্ডগুলো কীভাবে ট্রেড করে সেটা আমাদের কারোই জানা নাই। সো আমরা যখন এক্স্যাক্টলি জানতে পারবো বড় প্রতিষ্ঠান বা বড় ফান্ডরা কীভাবে ট্রেড করে, সেটা তখন আমরা ওই সেট আপ অনুযায়ী, তারা নিশ্চয়ই কোনো না কোনো রুল বা নিয়মকানুন মানে, যে নিয়মকানুনের মাধ্যমে বড় ট্রেডগুলো তারা করে। ঠিক আছে, তো মার্কেট নেভার গিভ র্যান্ডম মুভস। মার্কেট আসলে র্যান্ডমলি আন্দাজে মুভ করে না। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। টোটাল দুইটা টপিক। একটা হলো মার্কেট নেভার গিভস র্যান্ডম মুভ। মার্কেট কোনো কারণ ছাড়া র্যান্ডম মুভ কখনোই করে না। মার্কেট একটা প্যাটার্নের মাধ্যমে মুভ করে, ঠিক আছে, অথবা ক্যান্ডেলের মাধ্যমে মুভ করে। সে মুভ করার আগে ক্যান্ডেল স্ট্র্যাটেজির মাধ্যমে অথবা প্যাটার্নের মাধ্যমে, একটা সেট আপের মাধ্যমে সে আপনাকে জানায় দেয় যে কখন আপনার বাই নেবেন, কখন আপনি সেল নেবেন, কখন ট্রেড করবেন। এটা হলো প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হলো মার্কেট নেভার মুভ উইদাউট রিট্রেস। মার্কেট কখনো রিট্রেস নেওয়া ছাড়া মার্কেট কখনো একদিকে মুভ করবে না, সে অবশ্যই রিট্রেস নেবে। ঠিক আছে, সো এটা এই দুইটা পয়েন্ট আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো মানে মার্কেট কোনো কারণ ছাড়া কখনোই মুভ করে না। 2 নম্বর বিষয় হলো যে সে রিট্রেস নেওয়া ছাড়া কখনোই মুভ করবে না। ওকে, আবার ওই যে কেউ আসছে হয়তো এখানে, সরি। ওকে, চলে গেছে বোধহয়। আচ্ছা, তো আমরা এই দুইটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। 1 নম্বর বিষয় হলো মার্কেট নেভার গিভ র্যান্ডম মুভস। 2 নম্বর হলো মার্কেট যখনই মুভ করবে রিটেস্ট ছাড়া সে মুভ করবে না। তো আমরা তাড়াহুড়া করে যখনই মার্কেটটা মুভ করবে তখনই ট্রেডটা ধরে ফেলাটা আসলে বুদ্ধিমানের কাজ না। ওকে, একটু ওয়েট করে তারপরে আমরা যদি ট্রেডটা ধরি, আবার সেই জায়গায় যখন আসবে তাইলে আমরা গেনার হইতে পারবো। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেট বা এই মার্কেটটা মুভ করাই হলো বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক বা হেজ ফান্ডওয়ালারা মুভ করে। কিন্তু তারা কোথা থেকে মুভ করে এটা আমরা কখনোই এখনও পর্যন্ত জানি না, সেটাই আমরা মূলত শিখব। কিন্তু সেটার আগে বড় ইন্টারন্যাশনাল ফান্ড যেগুলো আছে সাথে মুভ করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে মার্কেটের মুভার কারা তাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো তাদের একটা মার্কেট যারা মুভ করায় তাদের একটা স্ট্র্যাটেজি আছে, প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলো আমাদেরকে জানতে হবে। সবগুলো প্যাটার্ন আমার জানা দরকার নাই। একটা প্যাটার্ন যদি আমি জানি, আমার 1000 প্যাটার্নের দরকার নাই। আমি যদি একটা প্যাটার্ন জানি, ওই একটা প্যাটার্ন দিয়ে ট্রেড করলেই এনাফ। মার্কেট আসলে রিটেল ট্রেডার্স না, বড় বড় ফান্ড যাদের আছে তারাই মুভ করায়। রিটেল ট্রেডার যারা আমরা আছি, ম্যাঙ্গো পিপল, আমজনতা, যারা $50, $100, $10, $1000 বা $5000 দিয়ে ট্রেড করি, আমরা আসলে ম্যাঙ্গো পিপল, আমজনতা। ঠিক আছে, সো আমজনতারা মার্কেটটাকে মুভ করায় না, মুভ করায় আসলে ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশন। তো
এটা আসলে বোঝার জন্য আমাদের যে জিনিসটা শেখা দরকার সেটা হলো স্মার্ট মানি কনসেপ্ট, ঠিক আছে? যেখানে স্মার্ট মানি কনসেপ্ট হলো যেখানে বড় বড় ফান্ড ঢুকে যেখান থেকে মুভ করানো হয় সেখান থেকে ট্রেড করা, ওকে? আরেকটা হলো তাদের লিকুইডিটি হান্ট করা, ঠিক আছে? যে লিকুইডিটি হান্ট করাই হলো বড় বড় ইনস্টিটিউশন যারা আছে তারা রিটেল ট্রেডারদের লিকুইডিটি হান্ট করে এবং তারপরেই তারা ট্রেড করে। এবং আমাদেরকে আরেকটা জিনিস আরেকটা জিনিস শিখতে হবে যে লিকুইডিটি হান্ট এবং অর্ডার ব্লক, এই দুটো জিনিস আমরা জানি, ঠিক আছে? কিন্তু এটার প্রপার ইউজটা আমরা আসলে কেউই জানি না। প্রপার ইউজটা যখন আমরা জানবো তখন আমরা ওটা খুব ভালোভাবেই ট্রেড করতে পারবো। ফলো দ্য ইনস্টিটিউশন, রিটেল ট্রেডারদের মতো র্যান্ডম ট্রেড আমাদেরকে কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? ইনস্টিটিউশনাল ডিরেকশনগুলো যদি আমরা ফলো করতে পারি তবেই আমরা গেইন করতে পারবো। আর আন্দাজে মার্কেট উঠতেছে আমি বাই ধরলাম, ঠিক আছে? আমার $2 লাভ হইলো, তারপরে নিচের দিকে আবার নাইমা $3 চলে গেলো লসে, $4 চলে গেলো লসে, আমি ওয়েট করতেছি, $5 চলে গেলো লসে, আমি ওয়েট করতেছি। এভাবে ওয়েট করলে আসলে একসময় আমার অ্যাকাউন্ট এভাবে ওয়েট করতে করতে জিরো হয়ে যায়, ঠিক আছে? আর আন্দাজে আমরা যত ট্রেডই করি না কেন, উইদআউট নোয়িং সেট আপ, আমরা প্রপার সেট আপ এবং প্রপার স্ট্র্যাটেজি জানা ছাড়া যতই ট্রেড করি না কেন ওই ট্রেডটা কখনোই আমাদের জন্য হালাল হয় না, কারণ ওই কাজটা করতেছি আমরা 100% আন্দাজে। তো আন্দাজে ট্রেড কখনো আপনার হালাল হতে পারে না, ওটা 100% জুয়া খেলা হবে, ওকে? আপনি একটা সেট আপ শিখেন, 1000 সেট আপ শেখার কোনো প্রয়োজনীয়তা নেই। একটা সেট আপ প্রপারলি শিখেন। আমি আজকে আপনাদেরকে 1000 সেট আপ দেখাবো না, একটা সেট আপ দেখাবো এবং এই একটা সেট আপের স্টপ লস, ভ্যালিড স্টপ লস দেখাই দিব, এন্ট্রি পয়েন্ট দেখাই দিব, টেক প্রফিট কতটুকু হয় সেটা দেখাই দিব। দেখবেন ব্যাপারটা খুবই সহজ, খুবই সিম্পল। ওই একটা সেট আপ শিখে আমরা সামনের দিকে আগায় যেতে পারবো ইনশাল্লাহ। তো আরেকটা আমি বেসিক ফান্ডামেন্টাল কিছু কথাবার্তা আছে যেটা আমাদেরকে জানতে হবে। লিকুইডিটি এরিয়া সম্পর্কে জানতে হবে। লিকুইডিটি এরিয়াটা কি? লিকুইডিটি এরিয়াটা হলো যেখানে স্টপ লস বেশি থাকে ওই জায়গাটারই লিকুইডিটি এরিয়া বলে, হ্যাঁ? তো স্টপ লস কোথায় বেশি থাকে আমরা যদি এখানে আসি, স্টপ লস এই যে স্টপ লস কোথায় বেশি আছে, এই যে এই জায়গায় এটার উপরে আছে, রাইট? সো এখানে এটার নিচে আছে স্টপ লস। তো এই যে স্টপ লসগুলো যেহেতু আছে, স্টপ লস দেখেন সে হার্ন করে সে কিন্তু উপরের দিকে ঠিক উঠে গেছে। তো আমরা যদি ট্রেডটা এই জায়গায় পাঞ্চ না করে আমরা যদি একটু নিচে পাঞ্চ করি তাহলে কিন্তু আমরা এই ট্রেডটা ধরতে পারি। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই যে লাইনটা বলছি যে ভাই আপনি মানে এখান থেকে মার্কেট এই যে উপর থেকে এই পর্যন্ত নামছে, এখান থেকে ওঠা শুরু করছে, এখান থেকে এত বড় একটা মুভ দিছে, ঠিক আছে? আমি তো পাগল হয়ে আরে কত উপরে উঠতেছে এখানে আমি এসে ট্রেডটা ধরলাম, কোথায় করলাম? আমি এই জায়গায় পাঞ্চ করলাম, বাই ট্রেড নিলাম। আমি এই জায়গায় যেই বাই ট্রেড নিলাম মার্কেট সেই নিচে নামা শুরু করতেছে। আমি মনে করতেছি আর কতটুক নিচে নামবে, আমি তো জানি রিটেস্ট করতে নিচে নামছে, তো একটুক নিচে নেমে সে তো আবার উঠবেই। আসলে সে একটুক নিচে না নামে আরও নিচে নামতেছে। আমার অ্যাকাউন্টে $100 ছিল, $100 সে জিরো করলো, জিরো করে তারপরে সে কী করলো? আবার ওঠা শুরু করলো, ঠিক আছে? এই দেখেন আমার $100 এভাবে এই যে বারে রিটেস্ট করে উপরে একটু উঠে নেমে অ্যাকাউন্টটা জিরো করে তারপরে সে এখান থেকে আবার ঠিকই প্রফিট দিল। একটু কথা বলি মাঝখানে। হ্যাঁ। এই যে বাম পাশে দেখেন একটা বাই আসছে, এটা কি এখানে ইনস্টিটিউশনাল কোনো মুভ হয়েছিল এখানে? এই যে বড় নাম্বার এটা আমরা এই বড় মুভমেন্টগুলা এবং ছোট মুভমেন্টগুলা প্রত্যেকটা মুভমেন্টই আমরা এটা তো 1 আওয়ারে আছি, 1 মিনিটে এসে কীভাবে ট্রেড করতে হয়, ঠিক আছে? 1 মিনিটে এসে কীভাবে ট্রেড করতে হয় আফটার 1 মান্থ ইনশাল্লাহ আমরা এই 1 মিনিটে নিউ ইয়র্ক টাইম, যেটা সবচেয়ে ভয়াবহ সময়, যেই সময় মার্কেটের কোনো গতিবিধি আমরা জানি না বা বুঝি না, রাইট? সবচেয়ে খারাপ সময় কি? 7টা বাজে হলো নিউ ইয়র্ক টাইম। সো নিউ ইয়র্ক টাইমে যেই টাইমে মার্কেটের সবচেয়ে খারাপ সময় আমরা মনে করি, ইনশাল্লাহ আপনারা প্রপারলি ক্লাসটা শেষ করতে পারলে আপনি এই নিউ ইয়র্ক টাইমে ট্রেড করে সবচেয়ে বেশি মজা পাবেন, কারণ আপনি তো তখন বুঝতে পারতেছেন। হ্যাঁ, ওয়াই? কারণ তারা জানে যে মার্কেটটা কোন দিক থেকে কোন দিকে যাবে, কেন যাচ্ছে, দ্যাটস ওয়াই তারা নিউ ইয়র্ক টাইমে ট্রেড করে। ক্লিয়ার? তো যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হলো যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, আমরা যেই জায়গায় ছিলাম, যে পয়েন্টটা ছিলাম সেই পয়েন্টটাতে আমরা আসি। আমরা আস্তে আস্তে সবগুলো বিষয় জানবো, শিখবো যে ভাই আমরা এই জায়গা থেকে আমি একটা ট্রেড ধরছি, এই ট্রেডটা আমি অবশ্যই মানে রাইট টাইমে ধরা ট্রেড করব। আমরা অবশ্যই অস্থির হয়ে যাব না, যখন মার্কেট ওঠা শুরু করতেছে তখনই আমরা যে কাজগুলো করি ওই কাজগুলো আমরা করা থেকে বিরত থাকবো। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উইদাউট স্টপ লস যারা ট্রেড করবেন তারা
কখনোই নেভার এভার গেনার হইতে পারবেন না। আমাদের এখানে এমন অনেক 100% মানে আমাদের চোখের সামনে আমরা অনেকে দেখছি যারা জিরো হয়ে গেছে, নাই হয়ে গেছে, 1000 কোটি টাকা থাকলেও নাই হয়ে গেছে। ঠিক আছে, আমরা সবাই জানি যে প্রপার ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কিন্তু ডিসিপ্লিন কারে বলে, কিভাবে বলে, ওইটা আমরা কিছুই জানি না। আর হলো মানে মোট কথা হলো আমরা এখনও পর্যন্ত কোনো একটা সিঙ্গেল সেট আপ শিখি নাই। তবে হ্যাঁ, আমরা অনেকেই শিখছি। যখনই ট্রেডিং শিখতে আসছি সবাই প্রথমে শিখছি কি, হ্যামার ক্যান্ডেল, রাইট? সবার প্রথমে আমরা শিখছি হ্যামার ক্যান্ডেল। আচ্ছা, আমরা ওগুলো নিয়ে আমরা শিখবো। তো তার আগে আমরা কিছু বেসিক ফরজ কথা আছে, যে কথাগুলো আমাদের সবার জানতে হবে। সেটা হলো যে এই যে লিকুইডিটি সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, পেশেন্স, ধৈর্য এবং কনফার্মেশন নিয়েই আমরা ট্রেড করব। ওকে, আমরা একটা সেট আপ সম্পর্কে জানবো। সেই সেট আপের জন্য সেট আপ পর্যন্ত আমার জোন পর্যন্ত আমি এখান থেকে মার্কেট উঠা শুরু করছে। ওকে, ঠিক আছে, আমি মানলাম আমি এই ট্রেডটা ধরতে পারি নাই, কোনো সমস্যা নাই। আমি ওয়েট করবো, এই জায়গায় ওয়েট করবো যাতে এই জায়গায় আবার আসে। প্লিজ। না, আমরা আমাদের অনেক সবাই শুনতেছে না তো, জোরে কথা বলেন, আরেকটু জোরে বলেন। প্রায় 2 ঘন্টা পর তার সেটআপটা আসছে, সেটা এর মধ্যে মার্কেট এরকম করতেছে ঠিক 2 ঘন্টা পর সে যেখানে দিছে এখান থেকে মার্কেটটা ইয়ে হয়েছে, সেই উপর থেকে দিয়ে নিচ পর্যন্ত সে বাই দিছে প্রায় 60 পিপস 70 পিপস। 2 ঘন্টা আসলে মার্কেটে আহামরি কোনো বিষয় না। আমি জব করি মাসে, মানে দিনে কয় ঘন্টা, 8 ঘন্টা। যখন জব করতে যাই তখন 8 ঘন্টা কাজ করে আমি দিনে ইনকাম করতেছি কত, 200, 300, 500, 1000 টাকা সর্বোচ্চ। মজার বিষয় কি জানেন, আমি গত পরশুদিন রাত্রেবেলা আমার হোম মিনিস্টারকে নিয়ে একটা রিক্সা দিয়ে রামপুরা থেকে বাড্ডা আসছি। ওই সময় যে রিক্সা দিয়ে আসছি, ওই রিক্সাওয়ালারে জিজ্ঞেস করলাম যে মামা কী অবস্থা, আজকে এত রাত্রেবেলা তুমি করতেছো? তখন সে বললো আজকে দিনের টার্গেটটা আমার ফিল আপ হয় নাই। তো আজকে দিনের টার্গেট কি? ঠিক আছে, তখন সে বললো যে আমার দিনের টার্গেট হলো 1000। ঠিক আছে, তো একটা রিক্সাওয়ালা দিনে 1000 টাকা ইনকাম করে। ওকে, কিন্তু একটা রিক্সাওয়ালা দিনে 1000 টাকা ইনকাম করার জন্য 8 ঘন্টা জব করতেছে। আমি এইখান থেকে এই পর্যন্ত মার্কেট কত পিপস, হ্যাঁ একটু দেখেন প্লিজ। আমি যদি মেজারমেন্ট দিয়ে মাপি, এখান থেকে এইখান পর্যন্ত, ঠিক আছে, কত পিপস, 2587 পিপ। সো 2587 পিপ কয় ঘন্টার কাজ? 1 ঘন্টার ট্রেড। 1 ঘন্টা পরেই এই মালটা আবার আমার আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে, 1, 2, 3, 4 ঘন্টা লাগছে আমার জায়গা পর্যন্ত আসার জন্য। সো আমার জায়গা পর্যন্ত আসছে, আমি তখন ট্রেড নেই। তো 4 ঘন্টা ওয়েট করে আমি যদি 2500 পিপস নেক্সট ট্রেডে যদি যাই আমি ক্যাচ করি, তাহলে একটা জিনিস দেখেন, 4 ঘন্টা আমি কিছুই করি নাই, শুধু বসে রয়েছি, পেন্ডিং অর্ডার দিয়ে ফালায় রেখে বসে রয়েছি। তো 4 ঘন্টা পরে যখন এখান থেকে এই পর্যন্ত মার্কেট গেছে, মুভ করছে, তখন 2500 পিপ যদি আমি 1 সেন্টও ট্রেড করি, তাহলে আমার কত লাভ হচ্ছে? হ্যাঁ, $25। $25 আসতেছে বাংলাদেশি টাকায় অলমোস্ট মোর দেন 3500 টাকা। আমি কিন্তু পায়ে মানে ওই রিক্সাওয়ালাদের বুদ্ধি থাকে, অনেকে বলে হাঁটুর মধ্যে। ওকে, সো আমি গায়ে খাইটে কিন্তু ইনকাম করি নাই, আমি শুধুমাত্র বসে থেকে ইনকাম করছি। মোরাল অফ দ্য স্টোরিজ, এই মার্কেটে যে বসে থাকতে পারে সেই ইনকাম করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো বড় ফান্ডের এন্ট্রি, এই জন্যই বলছি আমি, বড় ফান্ডের এন্ট্রি কনফার্ম না হওয়া পর্যন্ত আসলে ট্রেড করা যাবে না। সাপোর্ট, রেজিস্ট্যান্স, লিকুইডিটি, ট্রেন্ড, এগুলো মিলিয়ে ট্রেড করতে হবে। ওকে, এইগুলো অনুযায়ী আমার যখন আসবে তখন কিন্তু আমি ট্রেডটা পাঞ্চ করব, তার আগে পাঞ্চ করব না। সো আমি আসলে অনেক সময় নিয়ে আপনাদেরকে এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় এখানে শেয়ার করার চেষ্টা করছি রিস্ক ম্যানেজমেন্টের। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্টটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমি আসলে কতটুকু রিস্ক নিব, এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে কেউ মানে না। রিজন কি? রিজন হলো যে আমরা আসলে এখনও পর্যন্ত প্রপার সেট আপটাই জানি না। এগুলো এখন এতদিন পর্যন্ত যা শিখছেন, হ্যাঁ অবশ্যই আমি এখানে টোটালি যেই টপিকগুলো কভার করব, প্রত্যেকটা টপিকে আমি এখানে শেয়ার করছি। ঠিক আছে, আচ্ছা, সো আমি এই জিনিসগুলোকে এখানে বাংলায়ও প্রেজেন্ট করার চেষ্টা করছি। ঠিক আছে,
ট্রেড ম্যানেজমেন্টের কিছু রুল আছে, ডেলি প্রতিদিন যেটা ম্যানেজ করতে হবে। প্রতিদিন ট্রেডিং শেষ হওয়ার পরে অবশ্যই আপনি যে কটা ট্রেড নিছেন এই ট্রেডগুলা রিভিউ করেন, লেখেন। এটা আমরা এর আগেও শুনছি, এর আগেও আমরা ক্লাসে জানছি, কিন্তু আমরা আসলে এখনও পর্যন্ত কেউ লিখি নাই। ওকে, আমি যদি একটা অফিসে জব করি তাহলে ওই অফিসে যেই রুলসগুলো আমাকে বলবে, যেই কথাগুলো আমাকে বলবে, সেই কথাগুলো কিন্তু আমি মানলেই আমি মাস শেষে বেতন পাবো, না মানলে কিন্তু আমি মাস শেষে বেতন পাবো না। ওকে, তো এখান থেকেও আমাকে ইনকাম করতে হলে এটা প্রথম শর্ত ভাইয়া। আপনি সারাদিন শেষে যেই ট্রেডটা করছেন প্রত্যেকটা ট্রেডটা দয়া করে খাতা কলমে লিখতে হবে। কি ভুল ছিল সেটা ইম্পর্টেন্ট বিষয় না, লেখাটা হলো ইম্পর্টেন্ট বিষয়। এখানে কি ভুল করছি এটা ইম্পর্টেন্ট বিষয় না, এখানে এটা লিখতেই হবে। আমি যদি অফিস করতে চাই, আমি লুঙ্গি পরে অফিসে যেতে পারবো না। আমি অনেক জ্ঞানী মানুষ, কিন্তু আমি লুঙ্গি পরে অফিসে গেলে কি আমারে মাস শেষে বেতন দিবে? আমারে ওই একদিন পরে দ্বিতীয় দিন ওই দিন অফিসে রাখবে? সো দিস ইজ এ লুঙ্গি। আপনি খাতা কলমে লিখতেছেন না মানে হলো আপনি লুঙ্গি পরে অফিস করতে আসছেন। এই মার্কেট আপনাকে কখনোই টাকা দিবে না। সো এখান থেকে যদি আসলে ইনকাম করতে হয়, লুঙ্গি পরে ইনকাম করা যাবে না, আপনাকে প্রপার সেট আপ নিয়ে ইনকাম বসতে হবে। তো ওই সেট আপের প্রথম শর্তই হলো আপনাকে প্রতিদিন ট্রেডিং শেষে পয়েন্টগুলো নোট ডাউন করতে হবে। কোন ট্রেডে লাভ হয়েছে বা লস হয়েছে এটা নিজে বিশ্লেষণ করেন। আমি জানি এটা প্রথমেই আমরা বিশ্লেষণ করতে পারবো না, কোনো সমস্যা নাই, কিন্তু লুঙ্গি পরে অফিসে আসা যাবে না ভাই, প্লিজ। তার মানে খাতা কলমে না লিখে ট্রেডিং লাইনে আপনি বসতে পারবেন না। দিস ইজ ডিসিপ্লিন, দিস ইজ ট্রু পেশেন্স। ওকে, পারফরমেন্স অনুযায়ী আপনার যে স্ট্র্যাটেজিটা সেটা সমন্বয় করতে হবে, তাইলে আপনি আসলে বুঝতে পারবেন। তবে সব সময় নির্ধারিত রিস্ক ম্যানেজমেন্টের লিমিটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? যেটাই করি না কেন আমার রিস্ক সেটা আমাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। আচ্ছা, এখন রিস্ক ম্যানেজমেন্টটা আসলে কি? রিস্ক ম্যানেজমেন্টের দ্বিতীয় শর্ত হলো, প্রথম শর্ত কী ছিল ভাই? নোট ডাউন। দ্বিতীয় শর্ত হলো আপনাকে স্টপ লস অ্যাডজাস্ট করতে হবে। আমি শুরুতেই আপনাদেরকে ডিরেক্ট এখানে আইসা আপনাদেরকে আমি কিভাবে মার্কেট থেকে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু এক্সপ্লেন না করে এখানে কিছু পয়েন্ট আমি অনেক কষ্ট করে সময় নিয়ে এগুলা নোট ডাউন করছি। ওয়াই? এগুলা ফরজ, এগুলা ছাড়া অবশ্যই কথা বলতেছি, এগুলা তাহলে জোরে কথা বলতে হবে যাতে অন্যরা শুনতে পারে। আরো যারা লাইন আছে। তো আমি একটা আপনার সঙ্গে এর আগে একবার শেয়ার করছিলাম। তো একটা ভিডিওতে আমি দেখছিলাম, মানে উনি ভারতে যে ইনস্টিটিউটগুলো আছে যেখানে ট্রেনিং করায়। আর একটু জোরে বলেন সবাই যাতে শুনতে পারে। আচ্ছা, তো অনেকটাতে বলেন সবাই বলেন। না বলেন না। না এখান থেকে আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমি রাশেদ ভাই হয়তো অনেকের সাথে পরিচিত আছে। তো আমি একটা ছোট্ট বিষয় নিয়ে একটু শেয়ার করতেছিলাম, সেটা হলো স্টপ লস নিয়ে। তো আমি একটা ভারতের একটা ইনস্টিটিউটের ক্লাস শুনতেছিলাম। তো এইখানে উনি বলছিল ফার্স্ট ক্লাসে যে এইখানে প্রায় ওখানে অ্যাবাউট 50 জনের মতো স্টুডেন্ট আসছে। তো বলছিল যে এইখানে একজনও টিকতে পারবে না, বাট আমি মার্কেটে 15 বছর যাবতীয় আছি, টিকে আছি এখন পর্যন্ত। তো কেন? কয় যে এরা হয়তো অনেক বড় একটা ফান্ড নিয়ে আসবে, স্টপ লস ছাড়া যখন ট্রেড করতে থাকবে তখন দেখা যাবে এক সময় ধীরে ধীরে সে মার্কেট থেকে বিদায় নিতে বাধ্য হবে। মানে তার একটা বক্তব্য ছিল এরকম যে আমার ক্ষতি হয়েছে, আমার সমস্যা হয়েছে, আমি তো একটা আঙ্গুল কেটে ফেললেও তো বেঁচে থাকতে পারবো বা চলাফেরা করতে পারবো, বাট এতটা ক্ষতি করে ফেললাম যে আমার হাতটাই কেটে ফেলতে হচ্ছে। হাতটা কেটে ফেললে আমি কিছু করতে পারবো না। তো কাজে মার্কেটে স্টপ লসটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি নিজে আর ভুক্তভোগী, এখন পর্যন্ত ভুগতেছি। এটা আমরা সবাই ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, ক্লাস আগে জানতাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া বলার জন্য। সবাই আশা করি শুনতে পারতেছেন কথা, রাইট? কথা শোনা যাচ্ছে না? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো মোরাল অফ দ্য স্টোরি হলো যে স্টপ লস এমন একটা জিনিস, এইটা আমার একটা হাতে মানে
আমি পুরোপুরি মরে যাওয়ার থেকে আমার একটা আঙ্গুলে পচা ধরছে, ওই আঙ্গুলটা ডাক্তার কিন্তু কেটে ফেলে দেয়, ঠিক আছে? আদারওয়াইজ ওই একটা আঙ্গুল থেকে আমার পুরো শরীর পুজে যেতে পারে। তো আপনি মার্কেটে বাইচে থাকেন, যদি বাইচে থাকেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন 100% নিশ্চিত। তো বেঁচে থাকার জন্য আপনি দয়া করে স্টপ লস মেনটেন করেন। আমি দয়া করে এই জন্যই বলতেছি, কারণ আমরা যারা এখানে অনেকেই যারা ট্রেড করে তারা আসলে প্রপার স্টপ লস ব্যবহার করেন না। ওকে, তো এটা হলো 2 নম্বর শর্ত। প্রথম শর্ত ছিল আমার খাতা কলমে লিখতে হবে, দ্বিতীয় শর্ত হলো স্টপ লস অবশ্যই দিতে হবে। ওকে, TP1, TP2, TP3 একটা লেয়ারিং সিস্টেম আছে। আমরা লেয়ারিং সিস্টেম নিয়ে ট্রেড যদি করি তাহলে দেখা যাবে যে আমি এটা আপনাদেরকে লাইভ দেখাবো, ঠিক আছে? তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ওইখান থেকে খুব ইজিলি ট্রেড করতে পারবেন। ওইটা আরেকটা স্ট্র্যাটেজি, ট্রেলিং স্টপ লস। ওকে, ট্রেলিং স্টপ লসের মধ্যে আমরা যেটা করি, স্টপ লসটাকে ধরে ধরে টাইনা উপরে নিয়ে যাই, নিচে নিয়ে আসি। হ্যাঁ, কীভাবে? আমরা আমাদের যখন একটা এন্ট্রি নেই, হ্যাঁ, সো আমি এখানে এই যে আমার স্টপ লস দিছি, ওকে, এই যে এখানে আমি স্টপ লস দিছি, কথার কথা। ওকে, আর যখন মার্কেট এই যে উপরে উঠতেছিল, আমি চিন্তা করতেছি যে এখান থেকে বোধহয় মার্কেট আরও উপরে উঠবে। হ্যাঁ, তো আমি করছি কি, এখান থেকে ধরে যেই মার্কেট নিচে নামা শুরু করছে, এই যে লাল অংশটা আমার হলো স্টপ লস, এটা ধরে আমি নিচে নামাইতেছি, আরও নিচে নামাইতেছি। এভাবে কিন্তু আমি আমার অ্যাকাউন্ট জিরো করে ফেলি। দয়া করে স্টপ লস নিচের দিকে ট্রেল করবেন না। স্টপ লস যদি ট্রেল করতে হয় তাহলে উপরের দিকে ট্রেল করবেন। উপরের দিকে কিভাবে? যদি আমি এই জায়গায় বাই ট্রেডটা ধরে থাকি, হ্যাঁ, তাহলে আমি স্টপ লসটাকে ধরে উপরের দিকে উঠাবো। ওকে, স্টপ লসটাকে ধরে টাইনে আমি উপরের দিকে উঠাবো, নিচে নামাবো না। এটা দয়া করে মাথায় রাখবেন। স্টপ লস আমি যেটা দিছি $5 মানে $5 শেষ। আচ্ছা, আর হলো ম্যাক্সিমাম ডেইলি লস রুল, এটা হলো 4 নাম্বার রুল। আমি দিনে কত ডলার লস সর্বোচ্চ নিব, এটা আমাকে খাতা কলমে লিখিত থাকতে হবে। আজকে আমার লস নেওয়ার ক্যাপাবিলিটি, আমার কথা আমাদের মূল সমস্যা তো এখানে যে আমি $10 আজকে লসে আছি, আর একটা ট্রেড ধরে $10 উঠাইতে পারবো। এই জায়গা থেকে যদি আমরা কথার কথা, আমি আজকে লুঙ্গি পরে অফিসে ঢুকছি, লস হয়ে গেল, মনে হয় আর একটা ট্রেড ধরলে মনে হয় এটা কভার করতে পারবো। এইটা হলো মেন্টাল ম্যানেজমেন্ট, হ্যাঁ, মেন্টালিটির সমস্যা, সাইকোলজিক্যাল সমস্যা। এইটা হলো আমাদের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল সমস্যা। এই সাইকোলজিটা যদি আমরা ঠিক করতে পারি, আমি একটু আগেও বলছি যে ভাই অফিসে যদি যাইতে হয় আপনার লুঙ্গি পরে অফিসে যাইতে পারবেন না। তো এই ব্যবসা থেকে যদি আপনাকে ইনকাম করতে হয়, এই সাইকোলজিটা সেট আপ করতে হবে যে হ্যাঁ, আমি আজকে আমার সারাদিনের টার্গেট $10 স্টপ লস। আমি $10 আজকে স্টপ লস করলে আমি আজকে দিনে এই মার্কেট থেকে বের হয়ে যাব। ক্লিয়ার? তাইলে আপনি কি করেন? তাইলে আপনি $1 করে 10টা ট্রেড নেন। ওকে, তাহলে আপনি 10টা ট্রেড নিতে পারতেছেন। 10টা ট্রেডের মধ্যে $10 আপনার চলে গেল, তাইলে আপনি আজকে দিন ক্লোজ। এমনভাবে আপনি ট্রেডটা নেন যাতে আপনি ম্যাক্সিমাম সময়ে ট্রেড করতে পারেন। আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে আপনি যেই অ্যামাউন্টটা নিয়ে আপনি ট্রেড করতেছেন, ওই অ্যামাউন্টটার সাথে স্টপ লস সর্বোচ্চ 2% সেট আপ করেন। আপনি যদি $1000 থাকে $1000 2% করেন, যদি $100 থাকে $100 2% করেন। ওকে, তো সর্বোচ্চ 2% করেন, 2%-এর বেশি নিয়েন না। যদি 3টা ট্রেডে লস হয় তাহলে ওই দিনে ট্রেড করেন না, ঠিক আছে? ওই দিনে ট্রেড বন্ধ করে দিতে হবে। এইটাই হলো সাইকোলজি। ওকে, এই সাইকোলজিগুলো আমাদের মাথার মধ্যে এনি হাউ ঢুকাইতে হবে। আমি সাইকোলজি নিয়ে একদিন একটা পুরো ক্লাসই রাখা লাগবে সাইকোলজির উপর। এই ইমোশন প্রবলেম আপনি 1 নম্বরে রাখছেন, এই যে পয়েন্টটা অ্যাগ্রেসিভ অর ইমোশনাল ট্রেড। এখানে ইমোশনাল এন্ট্রি যেটাই নিব, অ্যাগ্রেসিভ অর ইমোশনাল এন্ট্রি ইজ দ্য নাম্বার 1 রিজন ফর গোয়িং ডাউন। এই যে একবারে 100% ঠিক কথা বলছেন। আমার ক্ষেত্রে আমি মনে করছি এই ইমোশনটা এই কারণে আমরা লস করছি, শুধু শুধু এই একটা ওয়ার্ডের কারণে। সবাই আরেকবার বলেন, কয়জন?
ভাইয়াও বলেন যে হ্যাঁ এই কারণে লস করছি 100% যা লস করছি যে এই কারণে। একমাত্র ইমোশনের মানে জন্য। ওই যে একবার লস করছি মানে আইবো করতে 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 শেষ। সো আমি একদম লাইভ প্রমাণ সহ দিয়ে দিলাম সবার মানে রিজন অফ ফেলিং। সেটা হলো নাম্বার 1 রিজন হলো অ্যাগ্রেসিভ অর ইমোশনাল এন্ট্রি, যেটার কারণে আমরা ফল করি। যেটা একটু আগে বললাম যে মার্কেট এখান থেকে উপরে উঠতেছে, আমি এইখানে এসে মনে করি এখান থেকে আমি বাই দিব। দিস ইজ আওয়ার মেইন ফল্ট। আমি একদম প্রথম স্লাইডেই রাখছি যে ভাই আপনার যেই জায়গার থেকে মার্কেট উঠছে এই জায়গায় আবার আসবে, দ্বিতীয়বারে আপনি ট্রেড নেন, প্রথমবারে দয়া করে ট্রেড নিয়েন না। আর মার্কেট রিটেস্ট করবেই 100%। আর মার্কেট এইখান থেকে এই পর্যন্ত যে গেছে, এখানে কোনো না কোনো সিগন্যাল সে প্রোভাইড করে গেছে। হয় সে কোনো সেট আপ প্রোভাইড করছে, অথবা সে ক্যান্ডেল দিয়ে একটা সিগন্যাল দিছে। দুইটা ওয়ে আছে, মার্কেট আপনাকে বোঝাচ্ছে। দুইটা ওয়েতে বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় ফান্ড, বড় বড় ব্যাংক ওরা ট্রেড করে। সো ওদের এই দুইটা স্ট্র্যাটেজি যদি আপনি জানেন, এনাফ, আপনার আর কোনো কিছু দরকার নাই। ক্লিয়ার? আমরা অনেক কিছুই শিখছি, আমরা প্রত্যেকটারই লাইভ এক্সাম্পল আজকে দেখবো, জানবো, শিখবো, বুঝবো, সমস্যা নাই। তার আগে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমটা একটু যেভাবে হোক এনিহাউ ঠিক করতে হবে। ওকে না, সেটার জন্য নেক্সট পয়েন্ট যেটা, সেটা হলো ইমোশনাল প্রবলেম। ইমোশন নিয়ে ভাই দয়া করে ট্রেড নেওয়া যাবে না। হ্যাঁ, আমরা একটা প্রপার সেট আপ শিখবো, সেট আপ শিখে সেটা নিয়ে কাজ করব। রিস্ক ম্যানেজমেন্টটা আমাদের 100% থাকতে হবে। ওকে, আর আরেকটা বিষয় হলো কম্পেয়ার ইউর সেলফ ইয়ারস্টারডে। গতকালকে আপনি যেটা করছেন ওটার সাথে আজকে দিনের সাথে আপনি কম্পেয়ার করবেন। যেটা বলতেছিলাম একটু আগে, যে লিখতে হবে অবশ্যই, ঠিক আছে? এই লেখার পরে আপনি এটা ছিল কিন্তু প্রথম রুল, ঠিক আছে? ট্রেডিংয়ের অফিসে আসার প্রথম রুল, লঙ্গি পরে আসা যাবে না। সেই জায়গার মধ্যে প্রথম রুলই ছিল আপনাকে নোট ডাউন করতে হবে। 2 নম্বর বিষয় ছিল এই যে রিস্ক 2% বেশি রিস্ক নেওয়া যাবে না। আপনার যেটা ক্যাপিটাল, সেই ক্যাপিটালের 2% বেশি রিস্ক নেওয়া যাবে না। 3 নম্বর পয়েন্ট হলো, আমি গতকালকেও ট্রেড করছি, আজকেও ট্রেড করছি। গতকালকেও লস করছিলাম, আজকেও আমি লস করছি। ওকে, এভাবে টানা 7 দিন আমি আমার নিজেকে কম্পেয়ার করব, তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো। ওকে, হু উইন ইন দ্য মার্কেট? মার্কেটে আসলে কে উইন করে? আসলে সেই উইন করে হু ইজ ওকে উইথ দ্য মাইন্ডসেট। যার মাইন্ডসেট ঠিক আছে সেই শুধুমাত্র এই মার্কেটে উইন করবে। যার মাইন্ডসেট ঠিক নাই, যার সাইকোলজি ঠিক নাই, যে লঙ্গি পরে অফিসে আসবে, সে জীবন ওই মার্কেট থেকে টাকা বের করে নিয়ে যেতে পারবে না। এই মার্কেটে টাকা রেখে যেতে হবে। আমি আবারও এই একই পয়েন্ট 2 বার লিখছি, হু উইন ইন দিস মার্কেট, যে হু ইজ ওকে উইথ দ্য মাইন্ডসেট, ঠিক আছে? হু উইন ইন দ্য মার্কেট, যে মাইন্ডসেট যার ওকে থাকবে, ঠিক থাকবে, সেই আসলে উইন করবে। এর বাইরে কেউ উইন করতে পারবে না। মার্কেট উইল শো ইউ $10 প্রফিট, ঠিক আছে? মার্কেট আপনাকে $10 লাভ দেখাবে। কেন দেখাবে? আপনার থেকে $100 নেওয়ার জন্য। প্রথম $10 লাভ দিয়েই কিন্তু সে আপনার থেকে $100 নিবে। এই জন্যই দয়া করে আমাদের মাইন্ডসেট ঠিক করে ফেলতে হবে। তো আমরা এখানে মার্কেটে দিতে আসিনি, আমরা নিতে আসছি। প্রথমত, আন্দাজে ট্রেড করা মানে জুয়া খেলা, যেটা সম্পূর্ণ হারাম। দ্বিতীয়ত, আপনি এই যে ট্রেডিং মার্কেটে টাকা ঢুকাইতেছেন মানে দেশের টাকা বিদেশে পাচার করতেছেন, ঠিক আছে? তৃতীয়ত, আপনি তো নিজেরও ক্ষতি করতেছেন, শুধু নিজের একা ক্ষতি করতেছেন না, পুরো দেশের ক্ষতি করতেছেন, আপনার ফ্যামিলির ক্ষতি করতেছেন। ওকে, সো যখন দেশের টাকা নিয়ে আসতেছেন তখন অবশ্যই দেশের লাভ হচ্ছে। আপনি উন্নতি করতে পারলে আপনার ফ্যামিলি উন্নতি হবে, আপনার ফ্যামিলি উন্নতি হলে দেশের উন্নতি হবে, ঠিক আছে? আর আমরা যারা আউটসোর্সিং করি, আমরা কিন্তু ব্যাংকের মাধ্যমে যখন টাকা নিই তখন কিন্তু সরকার আমাদেরকে 2% এক্সট্রা রেমিটেন্স দেয়, যেটা আমার ইতে আছে।
সো ভাইয়া আমাদেরকে যেটা করতে হবে সাইকোলজিক্যাল ডিসিপ্লিন আনতে হবে নিজেদের, ঠিক আছে? সেটার জন্য সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের জন্য আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হলো স্টিক টু দ্য প্ল্যান। আমাদের প্ল্যানের ভিতরে থাকতে হবে ভাই। প্ল্যানের মধ্যে যদি আমরা না থাকতে পারি তাহলে আমরা সাইকোলজিক্যাল ডিসিপ্লিনে আসতে পারবো না। আমি সবাইরে বলবো একটু নাড়াচড়া দিয়ে বসেন, কারণ এই মার্কেটে বিজনেস করতে হলে দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এইটা যদি আমাদের ঠিক হয় আমরা 100% সবাই সফল হয়ে যাব, ঠিক আছে? আমরা যে পরিকল্পনাগুলো করব সেই পরিকল্পনাগুলো মেনে চলতে হবে। যে ট্রেডিং প্ল্যান আমরা তৈরি করব সেটা আমরা বুঝে সেটা অনুসরণ করব, এবং সেই প্ল্যান অনুযায়ী আমার সেই সেট আপ অনুযায়ী যখন মার্কেট আসবে, আমার জায়গা অনুযায়ী আমি যেই জায়গাটা সেট করব ওই জায়গায় যখন মার্কেট আসবে তখনই আমি কিনবো। আমি কখনো বেশি দামে কিনবো না, আমি সবসময় কম দামে কেনার চেষ্টা করব, বেশি দামে বিক্রি করার চেষ্টা করব। দিস শুড বি আওয়ার টার্গেট। আচ্ছা, মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে, এবং মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য এর আগের যে কথাগুলো বলছি সেই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? লস হইলে হতাশ হয়ে বেশি বেশি ট্রেড করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, যেটা আমরা করি, যেটা রাশেদ ভাই একটু আগেও বলছে যে আমরা $10 লস হইলো, এই লসটাকে রিকভার করার জন্য আবার ট্রেড করি। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। যে যখন কেউ বড় ধরনের লস কিংবা বড় ধরনের প্রফিট, দুইটার ক্ষেত্রেই আমি এখন ব্যক্তিগতভাবে একটা জিনিস অনুসরণ করি, সেটা হলো যদি আমি কখনো খুব বেশি লাভ করে ফেলি, যেমন কাঙ্ক্ষিত লাভ ছিল আমার $10, কিন্তু আমি লাভ করে ফেলছি $50, সেক্ষেত্রেও আমি যেটা মেনটেন করি যে $50 লাভ যেহেতু করে ফেলছি আমি টোটালি অফ করে দিই, ট্রেডিং থেকে বের হয়ে যাই, 1-2 ঘন্টার আমি ট্রেডিংয়ের আশেপাশে থাকি না, চেষ্টা করি আমি এটা। সেম কাজটা লসের ক্ষেত্রে। লাভের ক্ষেত্রে যে আমার মানে যেমন মন ট্রেড করার জন্য মানে করে মানে আগ্রহ প্রকাশ করে, সেম লসের ক্ষেত্রে কিন্তু জেদ কাজ করে যে আমি রিকভার করার জন্য। কারণ দুইটাই বিপজ্জনক। যে $50 লাভ করছিলাম ওটা আমার খুব বেশি আগ্রহের জন্য আমি ভুল ডিসিশনে যাই, আবার যখন আমি খুব বেশি লস করি তখন যদি আমি ট্রেডে থাকি তাহলে আমার জেদের জন্য আমি ভুল ট্রেডে যাই, তার জন্য লসের ক্ষেত্রে আরও লস হয়, লাভের ক্ষেত্রে লাভটাকে বিনষ্ট করে দেওয়া হয়। যখন আমি কোনো কারণে খুব বেশি লাভ অথবা লস করে ফেলবো তখন আমরা আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক কিংবা 1 ঘন্টা হোক আমি এটা থেকে বিরত থাকার চেষ্টা করবো সবাই। আমি আমার মতো মনে করি। এখন আপনারা নিজেরা বিশ্লেষণ করে দেখতে পারেন যে কী হয়। রাইট ভাই, ঠিক বলছেন 100%। সো আমাদেরকে আসলে প্রতিটা ট্রেড ঠান্ডা মাথায় শান্তভাবে নিতে হবে, এবং চিন্তা ভাবনা করে একটু অপেক্ষা করে নিতে হবে, ঠিক আছে? সাইকোলজিক্যাল ডিসিপ্লিন নিয়ে আমি বেশি কিছু বলবো না, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে? আমাদেরকে প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে, নিজেকে প্রতিদিন শিখে নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে। প্রতিটা ট্রেড আমাদেরকে অবশ্যই নোট ডাউন করতে হবে। এটা ছিল আমাদের প্রথম পয়েন্টই ছিল এটা, ঠিক আছে? কোন ট্রেডে কাজ করছেন, কোন স্ট্র্যাটেজিতে কাজ করছেন সেটা আসলে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা স্ট্র্যাটেজির মধ্যে আমরা অনেকগুলা কী স্ট্র্যাটেজি আছে, আমরা কী জানবো, কী শিখবো, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। একটা আছে রেঞ্জ থিওরি, ঠিক আছে? ফিবোনাসি আছে, প্রাইস অ্যাকশন আছে, এসএমসি আছে, ঠিক আছে? রিঙ্কো আছে। এই কটা স্ট্র্যাটেজি বাজারে আছে, যেই স্ট্র্যাটেজিগুলোর মাধ্যমে আসলে ফরেক্স মার্কেটটা নিয়ন্ত্রিত হয়, বা এই কয়টা ওয়ে আছে, যেই কয়টা ওয়ের মাধ্যমে এই 4টা পয়েন্ট 1, 2, 3, 4, 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্ট দিয়ে আমরা টোটাল মানে ফরেক্স মার্কেটের বড় গেম, মানে বড় ব্যাংক, ইনস্টিটিউশন, তারা যে ট্রেডগুলো নিতেছে ওই ট্রেডগুলা মানে আমরা তাদের ট্রেডের যে পয়েন্টগুলো, এন্ট্রি পয়েন্টগুলো, ওই এন্ট্রি পয়েন্টগুলো আমরা ধরতে পারবো এই 5টা সিস্টেমের মাধ্যমে। তো এই 5টা সিস্টেমের মধ্যে প্রথমে যে জিনিসটা আসে সেটার মধ্যে আরেকটু আমি পিছনের আরেকটা পয়েন্ট আমি শেয়ার করে আসতে চাচ্ছি, সেটা হলো ডোন্ট ওয়েস্ট অল মানি ইন ওয়ান ট্রেড। আপনি সবগুলো, আপনার যত টাকা আছে সব টাকা আপনি এক ট্রেডে দয়া করে লস করে ফেলেন না, ঠিক আছে? যেটা আমি এই পয়েন্টটা এই পয়েন্টটা আমি বারবার লেখার পিছনে উদ্দেশ্য একটাই, যে ভাই আপনি যদি আপনার টাকাটা এই জায়গায় বাঁচায় রাখতে পারেন, ঠিক আছে? এই মাথায় এসে ট্রেডটা ধরছেন, আপনি $5 স্টপ লসে বের হয়ে গেছেন, তাহলে এরপরে আপনাকে মার্কেট এখানে একবার, এখানে আবার, ঠিক আছে? এখানে আরেকবার, এখানে আরেকবার, 3বার 4বার করে আপনাকে সুযোগ দিবে, ঠিক আছে? মার্কেট কতবার সুযোগ দিবে এটা আমি আপনাদেরকে বলে দিই। মার্কেট টোটাল সুযোগ দিবে আপনাকে
একবার মার্কেট মানে ব্রেকআউট, ঠিক আছে, 1 2 3 4 5, হ্যাঁ। তো মার্কেট আচ্ছা আমার 5 লেখাটা সুন্দর হয় নাই। মার্কেট এই যে প্রথমবারই কিন্তু ব্রেকআউট দেয় নাই, ঠিক আছে, দ্বিতীয়বারও কিন্তু ব্রেকআউট দেয় নাই, দিবে না, ওকে, প্রথমবারেও দিবে না, দ্বিতীয়বারেও দিবে না, সে তৃতীয়বারে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে, ওকে। যদি তৃতীয়বারে সে না দেয়, ঠিক আছে, তৃতীয়বারে যদি না দেয় তাহলে সে চতুর্থবারেও সে দিবে না, পঞ্চমবারে সে ব্রেকআউট দিবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, আপনাদের মাথায় ঢুকাই রাখতে পারেন, ঠিক আছে। আমরা অনেক সময় চিন্তা করি যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, সে কয়বার যাবে, কখন এটা ব্রেকআউট করে চলে যাবে, আর মার্কেট এখানে আসছে, এখান থেকে আবার আমি সেল ট্রেড ধরবো না। ক্লিয়ার? 1 2 3 4 5, এই 5 নাম্বারের মধ্যে আমরা 3 নাম্বারের বেলায় ব্রেকআউট হওয়ার একটা সম্ভাবনা আছে, আমরা এটা মাথায় রাখবো। এবং চতুর্থবারে আমরা ব্রেকআউটের প্ল্যানিং করব না, পঞ্চমবারে অবশ্যই ব্রেকআউটের প্ল্যান করব। এই ব্রেকআউটের ইন্ডিকেশন কি বুঝবো আমরা? ব্রেকআউটের ইন্ডিকেশনটা হলো এইখানে, এই যে আমি আরেকবার দেখাই আপনাকে, ব্রেকআউট তো অনুমানের প্রকার, কোনো ইন্ডিকেশন তো থাকতে হবে। এই যে এখানে একটা স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স আছে না, কোনটা? ব্রেকআউটটা যে হবে কোনটা থেকে হবে এটা ওটা কিভাবে বুঝবো? ওটাই আচ্ছা, তো। এই জায়গাটাতে মার্কেট কয়বার এখানে বাড়ি দিছে, হ্যাঁ। আমরা ব্রেকআউট নিয়ে একটা টোটাল আলাদা ক্লাসই করব, যেই ক্লাসের মাধ্যমে আমরা ব্রেকআউটটা খুব একটা ব্রেকআউটটা বিরাট ইস্যু। শিখব। এই জন্য আমি আপনাদেরকে আমাদের মার্কেটের সমস্যা আপ এন্ড ডাউন এই জন্যই আমি কখন আপে যাবে স্টপ লস খাওয়ার খেল চলে ব্রেকআউট। হ্যাঁ হ্যাঁ ব্রেকআউট আমাদের সব কিছু এই জন্যই তো আমি বললাম 1 2 3 4 5, আর ব্রেকআউটে কতটুকু আসতে পারে সর্বনিম্ন এটা তো জানতে কতটুকু আসতে পারে সেটা আমরা তাই না? জানবো, একদম আমাদের একদম এক্সাক্ট exact খালি খায় স্টপ লস খাবে। এর সমস্যা আচ্ছা, এটা সবচেয়ে বড় এখন আপনি কি স্পেসিফিক কোনো সেটআপ শিখছেন? না আচ্ছা আমার এই আমাদেরকে স্পেসিফিক সেটআপে আমরা যাব ভাইয়া, একটু আমাদের সময় দেন, ঠিক আছে। কিন্তু এইটা জাস্ট আসছে, সেই জন্যই আমি এটা এখানে শেয়ার করছি। 3 4 5 মানে কিসের উপর বেস করে কথাটা বললেন? মানে এই যে মার্কেটটা এই যে নিচে নামছে, এখান থেকে প্রথমবারে সে কখনোই যাবে না, দ্বিতীয়বার সে উঠছে যাবে না রিজন তখনই উপরে উঠবে না, যাবে না ঠিক আছে। তৃতীয়বার যখন সে উঠবে, এই দেখেন তৃতীয়বার সে ওঠার ট্রাই করছে, উঠা দেন নামছে, তারপরে চতুর্থবারে সে কিন্তু ভাই আমার একটা জিনিস সরি এই যে তৃতীয়বারে থার্ড টাইম, এই যে যখন থার্ড অ্যাটেম্প করছে তখনই কিন্তু মার্কেট এই জায়গা থেকে উপরে উঠে গেছে। কোনো গ্রামার থাকলে আমার একটা জিনিস বোঝান। এই যে মনে করেন যে উপর উঠলো নিচে নামলো, উপর উঠলো নিচে নামলো, এই যে 4টা 5বার 5-6টা যে দিল ক্যান্ডেল দিল দিয়া কেন সপ্তমবার উঠলো? সপ্তমবারে ওঠে না, আগে আপনাকে কেন তো উঠলো না? আমি আপনাকে তো এটা একটু আগেই বুঝাইলাম যে না রিটেস্ট 1 করছে 2 3 1 2 3 4 মানে 5 নাম্বার দেখালাম না, কখন ব্রেকআউট করবে সেটা আমি এটা নিয়ে আমরা আবার আলাদা তবে ক্লাস করব। এখানে আমার যেটা আমরা পূর্বে করছি ওখানে আমার একটা এক্সপ্লেন আছে, কিন্তু ওটা তো ওই যেমন আচ্ছা, আমরা এটা নিয়ে আলাদা ক্লাস করব, Main আমরা point আমাদের আছে। মেইন কি পয়েন্টে চলে যাই, আদারওয়াইজ আচ্ছা, ঠিক আছে। টোটাল ক্লাসটা অনেক দেরি হয়ে যাবে শেষ আছে। হইতে। মোরাল অফ দ্য স্টোরি ভাই সেটা হলো আপনি সব টাকা এক ট্রেডে দয়া করে লস না করে যদি আপনি টাকাটা রাখেন, তাহলে আপনি নেক্সট ট্রেডে করতে পারবেন। ক্লাসের কি 15 মিনিট পর ক্লাস শেষ। আচ্ছা, 15 মিনিট টাইম আছে, সো আমরা তাড়াতাড়ি আমরা নেক্সট পয়েন্টে যাই। আচ্ছা, সাইকোলজি কিভাবে ডেভেলপ করব, সাইকোলজি সম্পর্কে তো জানলাম। পরীক্ষাও লাগবে না হলে উপায় নেই। না, এখন আমি- সাইকোলজি ডেভেলপ আমি করার জন্য psychology নিয়ে আমি যেটা নিজে- করতে হবে, নিজে তৈরি করতেছি। আমি বলতেছি ফাইন্ড উইক পয়েন্ট অ্যান্ড মেক ইউর স্ট্রং পয়েন্ট। আপনার যে উইক পয়েন্ট আছে, এই উইক পয়েন্টটাকে আসলে স্ট্রং পয়েন্ট ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এটার জন্য আপনাকে এই 3টা পয়েন্ট, রাইট ডাউন অল দ্য ট্রেড, আপনার যতগুলো ট্রেড নিচ্ছেন সেই ট্রেডটা আপনি দয়া করে লেখেন। আমরা কেউ কি এখনও পর্যন্ত
কোনো ট্রেড লিখছি? না। যেহেতু আমরা লিখিনি এই জন্যই আমাদের সাইকোলজি এখনো পর্যন্ত ডেভেলপ হয় নাই। সাইকোলজি ডেভেলপ করার জন্য টোটাল 3টা শর্ত আছে। তারপর আর লাগে না। না, না, না। 3টা শর্ত আছে। প্রথম শর্ত হলো ফাইন্ড উইক পয়েন্ট অ্যান্ড মেক ইট স্ট্রং পয়েন্ট। আপনার উইক পয়েন্টটাকে স্ট্রং পয়েন্ট বানাইতে হবে। রাইট ডাউন অল দ্য ট্রেড, আপনি যতগুলো ট্রেড নিচ্ছেন সবগুলা লিপিবদ্ধ করে ফেলতে হবে। এবং সর্বশেষ শর্ত হলো 80% হলো মাইন্ডসেট গেম আর 20% হলো সেট আপ গেম। এই জিনিসটা জানতে হবে। ফরেক্স মার্কেট যে মুভ করে এই মুভের 80% হলো সাইকোলজিক্যাল গেম আর 20% হলো সেট আপ গেম। আমি 20% আপনাকে শিখাই দিতে পারবো, দেখাই দিতে পারবো, কিন্তু আপনার 80% মাইন্ডসেট যদি ঠিক না থাকে তাহলে আপনাকে আমি 20% দিয়ে কখনোই আপনার 80% কভার আপ করতে পারবো না। আচ্ছা, এবার আসি আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হলো ক্যান্ডেল। ওকে, ক্যান্ডেলের উইকস যেটা, সেই উইকটাই কিন্তু এই ক্যান্ডেলটা কি করবে না করবে এই ক্যান্ডেলের উইকটাই কিন্তু বলে দেয় 100%। হ্যাঁ, ক্যান্ডেলের যে উইক, এই উইকটাই কিন্তু বলে দেয় 100% যে এই ক্যান্ডেলটা কি করবে। আসলে তো একটা দেখার আপনাকে 1 ঘন্টা না 1 ঘন্টা ক্যান্ডেল এটা ওটা ঘন্টাটা কেমন গেছে? যে নিচে যায় টেক নিতে পারছে? নাই। এখন ভাইয়া এই যে 1 ঘন্টার ক্যান্ডেল নিয়ে কথা বলতেছেন, হ্যাঁ, এই 1 ঘন্টার ক্যান্ডেলটা যেই সময়টা ঘটছে সেটা ছিল রাত্রেবেলা ঘটছে। এই ক্যান্ডেলটা কত পিক্সেল ক্যান্ডেলটা ছিল ভাই? এটা ধরতে পারি নাই। হ্যাঁ, ধরেন আমি এটা ধরতে পারি নাই। মজার বিষয় কি দেখেন, আমি এই যে এখান থেকে আমি এই ট্রেডটা ধরতে পারি নাই, এই ট্রেডটা এই জায়গায় ধরতে পারি নাই। সো এই ট্রেডটা ধরতে পারি নাই, এই জায়গা পর্যন্ত কিন্তু মার্কেট আবার আসবে, আমাকে আবার ট্রেড দিবে। এই জায়গায় সে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে রেখে গেছে, এই জায়গায় সে আবার আসবে। তো যেহেতু এই জায়গায় আসবে, দয়া করে অপেক্ষা করেন। ক্লিয়ার? সো এই জায়গায় অর্ডার ব্লক আছে, লিকুইডিটি আছে, এই জায়গায় এই যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ শিখছি, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ না খেয়ে এসে চলে যাবে, এই জন্য আমাকে কী করতে হবে? অপেক্ষা করতে হবে। ভেরি সিম্পল। আপনি আবার এখানে আসুক তখন আপনি ট্রেড ধরেন, নো প্রবলেম। আচ্ছা, আমরা ভাইয়া যেই জায়গায় আসছিলাম, আমরা আমাদের আসল কথা যদি আমরা না জানি, না শিখি, হ্যাঁ, অনেক সময় তো এই গ্যাপ পূরণ করে না। 100% পূরণ করে। পরে আপনার 15 দিন পরে এটা জানতে হবে, আপনি কি এটা আপনাকে জানতে হবে যে পরে করে এই যে আপনি জানবেন কেমনে? 2 মাস পরেও করছে ভাই। করছে করছে। আমরা অনেক মার্কেট যতগুলা গ্যাপ ছিল সবগুলা গ্যাপ। 5000 গেল পরে সব। হ্যাঁ 4200 পর্যন্ত 4000 পর্যন্ত আসছে। আচ্ছা, আমরা একটু আসি। এই যে ক্যান্ডেল হইছে ভাই, এই যে দুইটা ক্যান্ডেল, হ্যাঁ, জায়গা তো গ্যাপ চিন্তা করেন দিলে আমি রিটেলারে হ্যাঁ এত গ্যাপ চিন্তা করেন দরকার দেখেন 1 ঘন্টা সাইকেলে চিন্তা করবেন 4 ঘন্টা সাইকেলে তাহলে আপনি 1 ঘন্টার সাইকেলে যে কাজ করতে আপনি ডেইলি 50 টাকা 100 টাকা আপনি কামাতে পারবেন, আপনি মাসে 1000 টাকা আপনার ভালো লাগেনি? তা আপনি কি হাজার 5000 10,000 20,000 আচ্ছা, ক্যান্ডেলটা আমি সুন্দর ক্যান্ডেল বানাইতে পারি নাই, কিন্তু একটা হলো লাল ক্যান্ডেল আর একটা হলো নীল ক্যান্ডেল। হ্যাঁ, এই ক্যান্ডেলের আসলে এর পরেরটার আর আগেরটার মধ্যে এই ক্যান্ডেলের উইক্সটাই আসলে বলে দিবে যে পরের ক্যান্ডেল কী করবে। আচ্ছা, আজান দিতেছে, আজানের জন্য আমরা একটু বিজ্ঞাপন বিরতি দিই প্লিজ। দুইটা তো সেম হয়েছে। এখানে কোনো এনকাম কোনো কিছু করি নাই, দুইটাই পাশাপাশি রাখছি, ঠিক আছে? তো অন্য কোথাও তো শোনা যাচ্ছে। এই যে এখন, হ্যাঁ, এই যে এখন এই ক্যান্ডেলটা যখন এর আগের ক্যান্ডেলের এটা একটা ক্যান্ডেল, ওকে, যখন আমরা এই যে এরকম একটা ক্যান্ডেল সবাই শিখছি, জানি, রাইট? এটার নাম কি? হাতুড়ি। তো এই যে এই হাতুড়ি ক্যান্ডেল দিয়া আসলে কি বোঝায়? নিচের থেকে বায়ারের প্রেসার বেশি। হ্যাঁ,
রাইট। Buyer সো হাতুড়ি ক্যান্ডেল যখনই হবে তখনই আমরা জানি মার্কেট বড় ধরনের একটা মুভ দেয়, উপরের দিকে যায়, রাইট। অনেকটা এটা নিচ time। থেকে হতে পারে, উপর থেকে হতে পারে। এখন থেকে এটা গেলে আসলে সেল দিয়ে। কতটুকু যায় এটা আমাদেরকে এখন আপনি যেটা দিচ্ছেন, জানতে এটাতে হবে। হলো বায়ারের প্রেসার বেশি। আচ্ছা, আমার তাহলে বাইরের পাশে বেশি গিয়ে তারপর নিচে যাবো তাহলে এই যে দেখেন ওইটা এখানে, হয়ে যাবে। এখানে কি দেখছি এরকম। ভাইয়া এখানে কি হ্যামার ক্যান্ডেল আছে? যে এটা কি এই হ্যামার? দোষই আছে ভাই, দোষই। আর এই যে নিচেরটা, এটা কি? এটা আছে। এটা হ্যামার, হ্যাঁ। ঠিক আছে। আমরা যদি লিঙ্ক দিছি, ক্লাসে জয়েন করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা এই হ্যামার ক্যান্ডেলটা মার্ক করলাম। আমি কি আর একটু বড় করে দিব? হ্যাঁ বড় করে দেখা যাচ্ছে। আরো বড় করে। আচ্ছা। এই হ্যামার ক্যান্ডেলটা মার্ক করি, হ্যাঁ। আমরা আসি কোথায়? 1 আওয়ারে। 1 আওয়ারে আসি না? হ্যাঁ, এক ঘন্টা চার্টে আছে। আচ্ছা, আমরা আসি 1 আওয়ারে। তাইলে এই 1 ঘন্টার আওয়ারে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমরা প্রথমে কি করব? হ্যামার ক্যান্ডেলটা প্রথমে মার্ক করলাম। মার্ক করে মজার বিষয় দেখেন, এটা মার্কআপটা হয় নাই। আরেকটু জুম করে এই যে এখানে, ওকে। সো আমি প্রথমে মার্ক করলাম। মার্ক করার পরে আমি এটার যে মেজারমেন্ট আছে, মেজারমেন্টটা নিব। মেজারমেন্টটা আছে এই যে এই জায়গায়, হ্যাঁ, ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত আমি কি করলাম? এটা মার্কআপ করলাম। এই হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্য হলো যখনই হ্যামার ক্যান্ডেল হবে, ঠিক আছে, তখনই এই হ্যামার ক্যান্ডেলটা কতটুকু প্রফিট দেয় আপনাকে দেখেন। এলো ফার্স্ট টিপি, এই উপর পর্যন্ত। কতটুকু করবে এটা? এই পর্যন্ত এলো দিবই। ফার্স্ট টিপি, দিবই। মানে ঠিক আছে। ওইটা দেখেন। কতটুকু বক্সটা দেখেন না, বক্স আপনার মেজারমেন্ট। হ্যাঁ এই যে বক্স হলো মেজারমেন্ট। এই যে এখান থেকে হ্যামার ক্যান্ডেলের যে সাইজটা, হ্যাঁ, এই সাইজ অনুযায়ী উপরে দেখেন সেম সাইজটা সে দিছে লাভ, হ্যাঁ। এরপরে সেকেন্ড টিপি ছিল কোথায়? সেকেন্ড টিপি দেওয়ার কথা ছিল আমার এই জায়গায়। সেকেন্ড টিপি দেওয়া ছিল, ভাইয়া প্লিজ দেখেন। না, এই কথাটা আমার একটু বলা দরকার আছে। মিজান ভাই যেহেতু লাইন আছে, এই কথাটাই মিজান ভাই, সরি রিপন ভাই ক্লিয়ার কেন করতো বলেন? না। এমন যেন রিয়েল ঘটনা ঘটছে, খালি মাপ দিত, তো এইভাবে তো এই মাপ বলতো না। কিন্তু এই কথাটা বলতো না। এই হ্যামারের এমনি এই হ্যামার দিয়ে শব্দটা বলতো না। আসলে ফ্রিতে কেউই আপনাকে কোনো কিছু শিখাবে না, হ্যাঁ। ফ্রিতে যত শিক্ষা পাবেন, যেখানে পাবেন, সবাই গোমর রাখবে। এই হ্যামার ক্যান্ডেল আমরা সবাই শিখছি, কিন্তু এই হ্যামারের যে পাওয়ার, সেই পাওয়ারটাই আপনি দেখেন, ঠিক আছে। সো প্রথম টিপি আমাকে দিছে, সেকেন্ড টিপি দিছে দেয় নাই। সে না দিয়ে কি করছে? এই যে 50%-এর কাছাকাছি থেকে রিটেস্ট করছে, ওকে। একটু আমরা সামনে যাই, দেখি সেকেন্ড টিপি দেয় কিনা। এখানে এসে কি করলো? মার্কেটটা আবার ওখানে এসে এসএল খাওয়ার জন্য আসতেছে। এসএল খাওয়ার জন্য আসতেছে। আচ্ছা, এবার আমি এসএল এর একটা সহজ অঙ্ক দেখাই, ঠিক আছে। যখনই হ্যামার ক্যান্ডেলটা হবে, গরিব মারতে আইছে। ভাইয়া, যখনই হ্যামার ক্যান্ডেল হবে তখনই আমি কি করব? একটা বাই ট্রেড মারবো। বাই ট্রেডটা মারবো কোন জায়গা থেকে? ওকে, এই যেখানে হ্যামার হয়েছে ওখান থেকে। এই হ্যামারের স্টপ লস দিব কোথায়? এই যে টিপি দিলাম আমি, এই যে ফার্স্ট টিপি সেকেন্ড টিপি পর্যন্ত মার্ক আপ করলাম। স্টপ লসটা দিব কোথায়? স্টপ লস দিব হলো এটার অর্ধেক, মিডলে। Clear? আচ্ছা এন্ট্রিটা কোন জায়গা থেকে Total- আমাদের বডির উপর থেকে নাকি নিচে? হ্যাঁ, হ্যামার যেখানে ক্লোজ হলে, হ্যামার যখন ক্লোজ হবে তারপরে এসে আমি জানলাম যে হ্যামার হয়েছে। আমি তো আগে জানবো না। অর্থাৎ হ্যামার ক্লোজ হওয়ার পরেই পরে না, না, পরে না। কখন? ওই হ্যামারের বডি পর্যন্ত যখন আসবে, যেখান থেকে শুরু ধরে হয়েছিল ওই মার্কেটটা ধরেন হ্যামার হলো না, হ্যাঁ, এখন তো দেখা গেল হ্যামারে একটু নিচে আইবো, ওইটা শেষ হয়েছে, ধরে এটা শেষ, পরে আরেকটা শুরু হবে না? এটা আরেকটা শুরু এরপরে এই যে হয়েছে, নেক্সট পুরো ক্যান্ডেল ওই শুরু, ওই এই যে এই হ্যামারের ক্যান্ডেল, এরপরে ক্যান্ডেলটা শুরু হয়ে যাবে, একটু নিচে নামলো। এই অর্থাৎ উইকস আছে না, ওই যে হ্যাঁ, উইকস আছে না, ওই হ্যামারের উইকস, হ্যাঁ, উইকস থেকে উইকস ধরবো। প্রতীক যেখানে ওইখানে। উপরে মারতে কি entry?
সোজা বাংলা কথা যদি হ্যামার হয় তাহলে আমাকে একটু মানে অ্যালার্ট থাকতে হবে, কারণ আমার আবার উপরে অথবা নিচে যাক, কিন্তু আমার টেন্ডেন্সি ভাইয়া একটু দেখেন আমাদের এখানে ওই যে গুগল মিটে যারা আছে ওখানে সময় শেষ হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি অবশ্যই আছি। তো আমরা এই যে স্টপ লস দিব কোথায়, এই অলওয়েজ হ্যামার ক্যান্ডেলের হাফ, অর্ধেক। ওকে, এবার দেখেন মজার বিষয়, আমার ফার্স্ট টিভি দিছে এখানে, সেকেন্ড টিভি দেয় নাই, সেকেন্ড টিভির অর্ধেক গেছে, যায় সে নিচে নামছে। ওকে, আমি আরেকটু ওয়েট করি, এখানে এসে আমার স্টপ লস কি খাইছে? খায় নাই। আমি যদি আমার ট্রেড ধরে রাখা শিখতে পারি তাহলে আমার লাভ হচ্ছে কোথায়? ওই যে উপরে চলে যাচ্ছে, দ্বিতীয়টা অলরেডি খেলে। রায়ন ভাই, আমি এখানে একটু মাঝখানে একটু কথা বলি। এই দেখেন আমার সেকেন্ড অর্ধেক কিন্তু যায় নাই এখনো, হ্যাঁ, সেকেন্ড টিভি হিট করে নাই। আমি যদি আরেকটু ওয়েট করি, ভাই এগুলো তো 1 ঘন্টার ক্যান্ডেল, এত ওয়েট করা কি আপনার পেশেন্ট থাকবে? এখন পেশেন্ট, আপনি যখন একটা প্রপার সেটআপ জানবেন, শিখবেন, তখন পেশেন্ট থাকবে না কেন? হ্যাঁ, হতে পারে যে আপনার কাজই তো এখানে বিজনেসটাই হলো সাইকোলজিক্যাল গেম, 15-20টা ক্যান্ডেল পর্যন্ত আমি ওয়েট করলাম। But আপনি যখন যদি ওয়েট আমাকে- করতে পারেন তাহলে কি লাভটা হচ্ছে সেটা দেখেন। যখন আমাকে ভাই ওই যে যখন আমাকে এইদিকে দেখা যাচ্ছে যে $50 অলরেডি দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে আবার মার্কেট নিচে আসে ওইটা জিরো মাইনাস আমার এসএল খাওয়ার কাছাকাছি চলে আসছে। আমার মাথা নষ্ট হয়ে যায়। তখন তো আমার মাথা নষ্ট। আচ্ছা, আপনার সাথে আমি কথাটা শুনেন। আচ্ছা ভাইয়া একটু ওয়েট করেন প্লিজ, দেখেন না, এটা important অঙ্ক না কথা। দেখলে বুঝবেন না তো। আচ্ছা ভাই একটু শুনেন, মানে এটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনি বলছেন, সেটা একটা খাচ্ছে না এসএল অনুযায়ী, কিন্তু এখানে কি হচ্ছে না, এটা আমার এসএল কিন্তু করে নাই। এসএল করে নাই, ফাইন, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো আপনি এখান থেকে ব্রেক ইভেনটা কিভাবে করবেন? আমার প্রশ্ন এই জায়গায় ভাই ব্রেক ইভেন পয়েন্টে আগে আমরা ব্রেক ইভেন করতে পারবেন না, সুযোগ না। বারবার যে একটা কথা আসে, আপনি সিটিসি করেন, ব্রেক ইভেন করেন। সিটিসি করা মানে কি? সিটিসি করা মানে হইলো আপনার এটাকে উপরে নিয়ে যাওয়া না, না এই স্টপ লসের এই যে একদম কাছাকাছি এনে রেখে দেওয়া। না না, আমি বলছি নিলে তো কোনো লাভ হচ্ছে না। আমি যে আমার কি লাভ হচ্ছে না কোথায়? আমার কি স্টপ লস হিট করছে এখনো? লস হচ্ছে না, কিন্তু- আমার অঙ্কতে কি স্টপ লস হিট করছে? না, stop হচ্ছে না, কিন্তু মনে করেন এই যে এতক্ষণ পর্যন্ত কথাটা কিন্তু চলে আসছে যে এই যে ধৈর্যের পরীক্ষা এখানে চলে আসছে। আমার তো প্রথম যে চলে গেল ফার্স্ট টিভিটা হিট হয়েছে, প্রথম ফার্স্ট টিভির সেকেন্ড টিভির ক্ষেত্রে আবার ফার্স্ট টিভির কাছাকাছি চলে আসছে, মানে স্টপ লসের কাছাকাছি চলে আসছে, স্টপ লস হিট হয় নাই, কিন্তু সেকেন্ডটা যদি আমি অপেক্ষা করতে তাহলে আমার সেকেন্ড টিভি কি হয়? ভাইয়া একটু অপেক্ষা করেন, দেখেন কি হচ্ছে, ধৈর্য ধরেন। হ্যাঁ, আমি যদি একটু ধৈর্য ধরতে পারি তাহলে এই দেখেন আমার এই হ্যামার ক্যান্ডেল কি দিল আমারে, একবারে সেকেন্ড টিভি পার হয়ে জি এটা দিবে, এই যে থার্ড টিভি দিছে। হ্যাঁ, জি জি এটা হচ্ছে দিছে, এটা কিন্তু আসল সেটআপ। এই এরপরের সেটআপ, এরপরে ভাই কথা বললে তো আপনি শিখতে পারবেন না কিছু, বুঝছেন না? এটা কত? এটা কত? এটা কয় নাম্বার টিভি? 4 নম্বর। 4 নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এরপরের সেটআপ দেখেন, ঠিক আছে? ফিফথ টিভির মোর দেন 50% সে গেছে। ওকে, তো এই হলো একটা হ্যামার ক্যান্ডেলের পাওয়ার। 1 ঘন্টা, 1 ঘন্টা এটা এখন 1 ঘন্টা, এখন আপনি বলেন, এখন আমরা 30 মিনিটে আসি। হ্যাঁ, 30 মিনিটে পারে, 5 মিনিটে পারে। 30 মিনিটে এসে আমরা দেখি হ্যামার ক্যান্ডেলের পাওয়ার। ওকে, 30 মিনিটে হ্যামার ক্যান্ডেল কোথায় আছে খুঁজি। এই যে হয়ে গেল। ওকে, এই যে এখানে হ্যামার আছে, এটা কি হ্যামার? না না, না, এটা তো আমার আছে। আচ্ছা, ওই যে এটা, ওই যে আমার এই যে সবুজটা লাগে এটা? এটাই তো আমরা এটাই আমরা অলরেডি আমরা একটা হিসাব করছি। এখন এটা কি বারবার হবে? না, এটা আরেকটা দেয়। আরে আমারটা কি 5 মিনিটে দিতে পারবো? 30 মিনিটে একটু বসো। 5 মিনিটে কাজ করবো। আচ্ছা, সো আমরা ওইটা একবার দেখছি, আমরা আরেকবার দেখি আরেকটা। আচ্ছা, ওদের মিটের ক্লাস শেষ হয়ে গেছে, আরেকটা মিট লিঙ্ক দিতে হবে। ক্লাস শেষ। দুইটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, দুইটা টাইম শেষ হলো না? আমরা আবার জয়েন করছেন। ওই লিঙ্কটা শেষ হয়ে গেছে।
কি বুঝলেন? আপনার meeting এখন সেটা তো দেখতে হবে বাস্তবে। সৌদি আছে না। ও, তুই অনেক বলে গেছিলাম। আজকে কি ভাই অবস্থা কমছে না আমার সৌদি আছে না। এখন আছে না বলুন না, আমার চল্লিশ। কথা